সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে। যদি সংস্কার সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয় তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। আমরা প্রায় উদাহরণ দেই যে আমাদের দেশটি এইরকম হয়ে যাবে, আমাদের দেশটি ওইরকম হয়ে যাবে। দেখুন, দেশটি যদি এইরকম হতে হয় ওইরকম হতে হয় কিরকম হবে জানি না, তবে আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে যদি যার যার অবস্থান থেকে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই ভালো কিছু হওয়াটা অবশ্যই সম্ভব। এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী। রাজনৈতিক কর্মী হিসাবে আমি বুঝি যে সমাজে, রাষ্ট্রে যদি জবাবদিহিতা না থাকে তাহলে কোনো কোনো কিছু টিকিয়ে রাখা সম্ভব না। জবাবদিহিতা থাকতে হবে। আমাদের সংসারেও কিন্তু জবাবদিহিতা থাকে যে এই কাজটি করা যাবে না, এই কাজটি করলে পানিশমেন্ট পেতে হবে, সন্ধ্যার পরে ভিতরে বাসায় ফিরে আসতে হবে। অর্থাৎ সমাজের কতগুলো পরিবারের কতগুলো নিয়ম কারণ থাকে, এই নিয়ম কারণের মধ্যে চলতে হয়। আমি যখন এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হলাম তখন আমি মাহাদি আমিনের বক্তব্য শুনছিলাম যে বিগত 15 বছর স্বৈরাচার কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে, কিভাবে বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে বাইরে নিয়ে গিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিতিবৃন্দ, একটি জবাবদিহিতা ছিল না বলেই এই কাজগুলো করা সম্ভব হয়েছে। কারণ যেই মানুষটিকে আপনারা নির্বাচিত করতেন সেই মানুষটি আপনাদের কাছে আপনাদের দেখভাল করার জন্য বাধ্য থাকতো। কারণ সে জানতো যে আমি নির্বাচিত হয়েছি মানুষের ভোটে। এখন যদি আমি মানুষের সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ না করি, আমি যদি মানুষের সমস্যার সমাধানের চেষ্টা না করি, তাহলে পরবর্তীতে যে আবার নির্বাচন আছে, ভোট হবে, সেই ভোটে আমি হেরে যাব। সেই ভোটে মানুষ আমাকে ভোট দেবে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা চাইছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইছে, যার জন্য আমাদের বহু নেতা কর্মী আত্মহুতি দিয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় অন্যান্য দলেরও বহু লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। কেন? মানুষের অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এবং রাজনৈতিকভাবে আমরা প্রায়শ যেসব দেশের উদাহরণ দিয়ে থাকি, আহা ওই দেশটা কি সুন্দর, ওই দেশের সিস্টেম কি ভালো, এই সব দেশেই এই জবাবদিহিতা আছে। জবাবদিহিতা আছে বলেই সেই দেশের সিস্টেমগুলো কাজ করে, সেই দেশের সিস্টেমগুলো সুন্দর। এবং সেই জবাবদিহিতাটা কি? জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন। জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন। সেটি জাতীয় নির্বাচন হোক, সেটি লোকাল নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। এবং নির্বাচন সেই সকল দেশে, যে সকল দেশকে আমরা উদাহরণ হিসাবে বলি, আহা ওই দেশটা এত সুন্দর, ওই দেশের সিস্টেম এত ভালো, সেই সকল দেশে নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হয়। এবং নির্বাচন হয় বলেই ওই দেশের যারা জনপ্রতিনিধি হয়, সেটি কাউন্সিল, ওয়ার্ডের কাউন্সিলর হোক, সেটি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানই হোক না কেন, সেটি উপজেলা চেয়ারম্যানই হোক না কেন, সেই দেশের প্রেক্ষাপট অনুযায়ী সেটি সংসদ সদস্যই হোক না কেন, সবাই একদম সোজা থাকে পাবলিকের সামনে। কারণ জানে যে 5 বছর বা 4 বছর পরে তাকে আবার নির্বাচনের জন্য মানুষের সামনে দাঁড়াতে হবে। কাজে তার যেই দায়িত্ব, সে যে সকল কথা বলে মানুষের ভোট নিয়েছে সেই কাজগুলো সে বাস্তবায়নের চেষ্টা করে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এই কর্মশালায় আজকে অনেকগুলো কথা আপনাদের সামনে বলেছি যে আমরা এই করব, এই করব, এই করব, মানে এই কাজগুলো করার আমরা উদ্যোগ নিব। হয়তো অন্য অন্য দলও নিশ্চয়ই বলছে বা বলবে তাদের পরিকল্পনা অনুযায়ী। কিন্তু আজকে যদি আমরা সত্যিকারভাবে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে পারি, তাহলে ওই সরকার তখন জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। কারণ 5 বছর পরে
আবার এই সরকার, যেই সরকারই আসবে এই সামনের নির্বাচনে, তাদেরকে আবার পরবর্তী 5 বছর পরে তো জনগণের কাছে যেতেই হবে। কাজেই কাজেই যেই কমিটমেন্টগুলো বা যেই প্রতিজ্ঞাগুলো তারা জনগণের সামনে করেছে, সেই কাজগুলো তারা কতটুকু কি করলো জনগণ তখন জবাব চাইবে। যদি সঠিকভাবে করতে পারে, কম বেশি করতে পারে, তাহলে জনগণ সেটি একদৃষ্টিতে দেখবে। যদি ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 70 টাকা কেজি চাল খেয়েছে এরকম ঘটনা হয়, তাহলে ওই 5ই আগস্টের মতন ঘটনা ঘটবে। অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমার কথা বলার মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যে আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব, তত দ্রুত আমরা পরিবর্তনের কাজ শুরু করতে পারবো। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো, তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব। এখন কিছু কিছু লোক বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন হলেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি না। কিন্তু নির্বাচন হলে যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে। তার ফলে এই যে সব সমস্যা যেগুলা বলছে সমস্যা, কিছু কিছু মানুষ সেই সমস্যাগুলোর সমাধানের পথ, গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। আস্তে 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 সমস্যার যে গিট্টু, সমস্যার যে জট, সেটি আস্তে আস্তে খোলা ধরবে। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে বহু মানুষ জীবন দিয়েছে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধ হয়েছে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ গত 15 বছরে বাংলাদেশে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। সারা বিশ্বে এই অধিকারটা নিয়ে মানুষ সোচ্চার থাকে, কারণ জানে এটি একমাত্র আপনার দুঃখ কষ্ট সমস্যা সবকিছু তুলে ধরার, সবকিছু সমাধান করার পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে এটিই একমাত্র উপায়। অর্থাৎ সরকারকে যদি, একটি সরকারকে যদি জনগণের মতো করে চলতে হয়, জনগণের দুঃখ দুর্দশা, জনগণের সমস্যার বিষয়গুলো যদি দেখভাল করতে হয়, তাহলে ওই সরকারকে অবশ্যই জনগণ দ্বারা নির্বাচিত সরকার হতে হবে। সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের কাছে, দেশের মানুষের কাছে সবচাইতে আগে উপস্থাপন করেছে। ভিশন 2030 দেওয়ার মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়া 2016 সালে এটা দিয়েছেন, এবং তারপরে এটিকে আবার পর্যালোচনা করে দেশের পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমরা 2.5 বছর আগে 31 দফা আবার উপস্থাপন করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, এই যে যারা সংস্কার বলছেন, তাদের কাছে আমরা বলতে চাই যে হ্যাঁ, সংস্কারের পক্ষে সবচাইতে আগে বিএনপি দাঁড়িয়ে আছে সংস্কার করার জন্য। কাজে আসুন, সংস্কারের প্রস্তাবগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ, তারাই শুরু করতে পারবে, তাদেরকেই শুরু করতেই হবে। কাজেই যত যাই কথা বলি না কেন, আমরা যদি সংস্কার বাস্তবায়ন যত দেরি করব, যেই কথাটি আমি মাত্র আপনাদেরকে বলেছি, সংস্কার বাস্তবায়নের কাজও যদি শুরু করতে হয়, সেটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচিত মানুষের মাধ্যমেই সেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে, তারা জনগণের কাছে ওয়াদাই করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এই সংস্কার। এবং যেহেতু তারা জনগণের কাছে ওয়াদাবদ্ধ থাকবে, তাদের আর কোনো পথ থাকবে না সেই কাজগুলো শুরু করার। কিন্তু যদি সংস্কার সংস্কার করে আমরা এই আলোচনা
দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু স্বৈরাচার, যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ, সকল মানুষ, দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। কাজেই যে সকল বিজ্ঞ ব্যক্তিবর্গ, সমাজের বিজ্ঞ ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশকে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। কাজে আসুন, এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই, যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন, এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয়, নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। একটি পথ, নির্বাচন, জনগণের নির্বাচন এবং জনগণের নির্বাচন।